গত কয়েক বছর ধরেই ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো মানে ফুটবল ক্লাব বার্সেলোনার দর্শকদের কাছে একটা পরিচিত দৃশ্য। সামার ট্রান্সফার উইন্ডো হোক কিংবা উইন্টার, বার্সেলোনা যেন ট্রান্সফার উইন্ডো এলেই হরেক রকমের বিপদে পড়ে। কখনো প্লেয়ার কিনতে না পারা, কখনো কন্ট্রাক্ট রিনিউয়াল করতে না পারা, কিংবা কখনো প্লেয়ার কিনলে বা কন্ট্রাক্ট রিনিউয়াল করলেও তাদেরকে রেজিস্টার করতে না পারা। এমন সব ধরনের ঝামেলায় বার্সেলোনা পড়ছে এবং এবারের ট্রান্সফার উইন্ডোতেও বার্সেলোনা পড়েছে এক নতুন ধরনের সমস্যায়। মাত্র 6 মাস আগে দলে ভেড়ানো দানি ওলমো এবং পাও ভিক্টরকে বার্সেলোনা এই মুহূর্তে রেজিস্টার করতে ব্যর্থ হয়েছে এবং খুব সম্ভাবনা রয়েছে যে এই দুই স্প্যানিশ ফুটবলারই হয়তো ফ্রি এজেন্ট হিসেবে চলে যেতে পারেন অন্য ক্লাবে। কিন্তু বার্সেলোনার এই বিপদের কারণটা কি এবং এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারে স্প্যানিশ ক্লাবটি, সেসব প্রশ্নের উত্তর নিয়েই প্যাভিলিয়নের আজকের এই ভিডিও। এবং এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি আজমাইন রাফিন। প্রথমেই আসা যাক এই জটিলতার শুরুটা কোথায় সেটা নিয়ে। চলতি মৌসুমের শুরুতে অর্থাৎ গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা দুজন খেলোয়াড়কেই কিনেছিল। তারা হলেন দানি ওলমো এবং পাও ভিক্টর। 2030 সাল পর্যন্ত দানি ওলমোর সাথে বার্সেলোনা চুক্তি করে এবং এই চুক্তি অনুযায়ী 60 মিলিয়ন ইউরোর বিনিময়ে লাইপজিগ থেকে বার্সেলোনায় আসেন দানি ওলমো। অপরদিকে পাও ভিক্টর বার্সেলোনায় আসেন 2029 সাল পর্যন্ত চুক্তি নিয়েই এবং এই চুক্তির অধীনেই জিরোনাকে 3 মিলিয়ন ইউরো প্রদান করেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে এই দুই খেলোয়াড়কে কিনলেও বার্সেলোনা তখনই তাদেরকে রেজিস্টার করতে পারেনি এবং এই রেজিস্টার করতে না পারার পেছনেও একটা কারণ রয়েছে। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুসারে প্রত্যেকটা ক্লাবের জন্য একটা বার্ষিক ব্যয়ের লিমিট দেওয়া থাকে এবং এই লিমিটটা আসে মূলত প্রতি বছর ক্লাবগুলোর আয় এবং সেখান থেকে যখন তাদের ঋণ এবং অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করা হয় তাতে যে অঙ্কটা বাকি থাকে সেই অঙ্কটাই হয়ে যায় খেলোয়াড়দের বেতন এবং অন্যান্য খাতে ব্যয় করার জন্য এই দলগুলোর একটা লিমিট। বার্সেলোনা গত মৌসুমে সেই লিমিটটা ছাড়িয়ে যাওয়ার কারণে এই মৌসুমে তাদের স্যালারি ক্যাপ যেটা সেই ক্যাপটা ছিল 426 মিলিয়ন এবং এই 426 মিলিয়নের ভেতরে দানি ওলমো এবং পাও ভিক্টরকে রেজিস্টার করাটা সম্ভব হয়নি বার্সার জন্য। এবং সেই কারণেই এই মৌসুমের প্রথম দুটো ম্যাচে অর্থাৎ লা লিগার প্রথম 2 ম্যাচের স্কোয়াডে ছিলেন না দানি ওলমো এবং পাও ভিক্টর। তবে মৌসুমের একেবারে শুরুর দিকেই বার্সেলোনার হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং রোনাল্ড আরাউহো। এই দুজনের ইনজুরি ছিল বেশ লম্বা, মোটামুটি 4 মাসের মতো মাঠের বাইরে তাদেরকে থাকতে হবে এটা ধরে নেওয়া হয়েছিল প্রথমেই। স্প্যানিশ ফুটবলের নিয়ম বলে যদি কোনো খেলোয়াড় 4 মাস বা তার চেয়ে বেশি দীর্ঘমেয়াদী ইনজুরিতে পড়েন তবে তার জায়গায় তার ক্লাব একজন নতুন খেলোয়াড়কে রেজিস্টার করাতে পারবেন, যেক্ষেত্রে স্যালারি হবে পূর্বের খেলোয়াড়ের 80%। অর্থাৎ সেই নিয়ম অনুসারেই বার্সেলোনা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং রোনাল্ড আরাউহোর মতো এই বড় বড় ইনজুরির সুযোগে রেজিস্টার করে ফেলে দানি ওলমো এবং পাও ভিক্টরকে। তবে নিয়ম অনুসারেই এই রেজিস্টার করাটা ছিল স্বল্পমেয়াদী, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল এই রেজিস্ট্রেশনের মেয়াদ। বলে রাখা ভালো যে এই একই নিয়মের অধীনে বার্সেলোনা তাদের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের ইনজুরির সুযোগ নিয়ে সেই জায়গায় রেজিস্টার করে ফেলে নতুন দলে আনা ভয়েচেক সেজনি। তবে দানি ওলমো এবং পাও ভিক্টরকে সে সময় পার্মানেন্টলি রেজিস্টার করতে না পারলেও বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বেশ আশাবাদী ছিলেন। এমনকি প্রেস কনফারেন্সে এসেও তিনি বলেছিলেন যে তারা আশাবাদী যে খুব দ্রুতই তাদেরকে পার্মানেন্টলি তারা রেজিস্টার করাতে সক্ষম হবেন এবং সেক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন যে জার্সি স্পন্সর নাইকির সাথে বার্সেলোনার যে 100 মিলিয়নের একটা ডিল হওয়ার কথা সেটার কথা, অর্থাৎ 100 মিলিয়ন যদি ইনজেক্ট হয় বার্সেলোনায় সেক্ষেত্রে বার্সেলোনা পার্মানেন্টলি রেজিস্টার করতে পারবে দানি ওলমো এবং পাও ভিক্টরকে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বার্সেলোনা 100 মিলিয়ন পেলেও সেই টাকাটাও আসলে বার্সেলোনার এই দুজন খেলোয়াড়কে রেজিস্টার করার জন্য যথেষ্ট হয়নি। বরং সে সময় বার্সেলোনার বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নেন বার্সেলোনার যে নতুন স্টেডিয়াম তৈরি হতে যাচ্ছে অর্থাৎ ক্যাম্প নু যে রিনোভেট হচ্ছে সেই ক্যাম্প নুয়ের ভিআইপি বক্সের টিকিটগুলো সেল করার। সেই টিকিটগুলো অনেক বেশি দামি এবং আগামী 20 বছরের কথা যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে টিকিটগুলোর দাম আনুমানিক 100 মিলিয়নের কাছাকাছি পড়ার কথা। কিন্তু বার্সেলোনা যেহেতু ডেসপারেট এবং তাদের টাকার খুব বেশি প্রয়োজন তাই মাত্র 28 মিলিয়নের বিনিময়ে বার্সেলোনা এই টিকিটগুলো বিক্রি করে ফেলে আগামী 20 বছরের জন্য। তবে এই যে আয় সেই আয়টা বার্সেলোনার অ্যাকাউন্টে আসার কথা 31শে ডিসেম্বরের আগেই, কেননা যেহেতু 31শে ডিসেম্বর হচ্ছে পাও ভিক্টর এবং দানি ওলমোর রেজিস্ট্রেশনের লিমিট, তার আগেই বার্সেলোনাকে দেখাতে হবে যে তারা তাদের এই আয় ব্যয়ের হিসাবটা পুরোপুরি ঠিকঠাকভাবেই সম্পন্ন করতে পেরেছে এবং এর মাধ্যমে তাদের রেজিস্ট্রেশনটা আরও বেশি দীর্ঘমেয়াদী হবে, অর্থাৎ 2029 বা 2030 সাল পর্যন্ত ভিক্টর এবং ওলমোকে রেজিস্টার করাতে পারত বার্সেলোনা। কিন্তু বার্সা তাতেও ব্যর্থ হয়, অর্থাৎ 31 তারিখের মধ্যে বার্সেলোনা দেখাতে পারেনি যে তাদের অ্যাকাউন্টে এই 28 মিলিয়ন ইউরো জমা হয়েছে এবং সেই কারণেই 31 তারিখ যখন পেরিয়ে গেল অর্থাৎ নতুন বছর আসার সাথে সাথেই
লা লিগা তাদের ওয়েবসাইট থেকে আনরেজিস্টার করে দেয় দানি অলমো এবং পাও ভিক্টরকে। বার্সেলোনার বিভিন্ন সূত্র জানায় যে এর কিছুদিন পরে অর্থাৎ ৩রা জানুয়ারি বার্সেলোনা এই পেমেন্টটা রিসিভ করে এবং এরপরেই বার্সা লা লিগার কাছে আবেদন করে যে তাদেরকে এই রেজিস্টার করার সুযোগ করে দেওয়ার জন্য এবং একই সাথে 1:1 এর যে নীতি সেই নীতিতে ফিরে যাওয়ার জন্য। 1:1 নীতিটাকে একটু ছোট করে ব্যাখ্যা করতে চাই, অর্থাৎ আপনি যদি 1 টাকা ব্যয় করতে চান, অর্থাৎ একজন খেলোয়াড়ের দাম যদি কথার কথা 1 টাকা হয়, সেই 1 টাকা যদি আপনি ব্যয় করতে চান তার আগে আপনাকে অবশ্যই 1 টাকা আয় দেখাতে হবে। বার্সেলোনা অনেকদিন ধরেই সেই জায়গাটাতে পৌঁছতে পারেনি এবং এই মুহূর্তে একটা সুযোগ ছিল বার্সার সামনে। তাদের এই 28 মিলিয়ন ইউরো যদি আসে তাদের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে তারা 1:1 যেমন ব্যাক করতে পারবে এবং অলমো এবং ভিক্টরকেও তারা রেজিস্টার করাতে পারবে, এমনটাই ছিল তাদের ধারণা। কিন্তু লা লিগা এবং এরপরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুটোই জানিয়ে দেয় যে যেহেতু বার্সেলোনা 31শে ডিসেম্বরের সেই ডেডলাইনটা মিস করেছে, সেই কারণে বার্সেলোনা এই মৌসুমে দানি অলমো এবং পাও ভিক্টরকে আর খেলাতে পারবে না। পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে একটা মৌসুমে একটা খেলোয়াড়কে সর্বোচ্চ একবারই রেজিস্টার করার অনুমতি দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগা। অর্থাৎ বার্সেলোনা যেহেতু গ্রীষ্মেই অলমো এবং ভিক্টরকে একবার রেজিস্টার করে ফেলেছে, তাই তারা দ্বিতীয়বার তাদেরকে রেজিস্টার করতে পারবে না, এমনটাই ছিল লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কথা। বার্সেলোনা লা লিগার কাছে প্রথমে ব্যর্থ হয়ে পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে কথা বলে, কিন্তু তাতেও বার্সেলোনা সফল হয়নি। কাতালান ক্লাবটা এরপরেই সিদ্ধান্ত নেয় আদালতে যাওয়ার। এই মুহূর্তে বার্সেলোনা যাচ্ছে স্পেনের ক্রীড়া আদালতে এবং সেক্ষেত্রে যদি বার্সেলোনা এই ব্যাপারটা সুরাহা করতে না পারে, অর্থাৎ রায় যদি বার্সেলোনার পক্ষে না আসে, সেক্ষেত্রে স্পেনের যে প্রথাগত আদালত সেই আদালতে যাওয়ারও সুযোগ থাকছে বার্সেলোনার সামনে। এক্ষেত্রে ক্রীড়া আদালত অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশন কোর্ট দুটোর একটা যদি বার্সেলোনার পক্ষে রায় দেয় অথবা কোনো প্রিকশনারি মেজারের ঘোষণা দেয়, সেক্ষেত্রেই অলমো এবং ভিক্টরকে খেলাতে পারবে বার্সেলোনা এবং সেক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। কিন্তু আদালতে যে বার্সেলোনা আসলে কি করবে, কোন কোন ডকুমেন্ট তারা দেখাতে চাইবে আদালতকে, এক্ষেত্রে বার্সেলোনা যেটা দেখাবে সেটা হচ্ছে 31শে ডিসেম্বর রাত 11:59 আগেই তাদের অ্যাকাউন্টে যে 28 মিলিয়ন ইউরো জমা হয়েছে সেটারই পেপার ওয়ার্কগুলো দেখাতে হবে স্পেনের আদালতকে এবং তাতে করে যদি তারা কনভিন্স করতে পারে আদালতকে, সেক্ষেত্রে তাদের পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে এবং তখন অলমো আর ভিক্টরের রেজিস্ট্রেশন হয়ে যেতে আর কোনো বাধা থাকবে না। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে যেহেতু স্পেনে রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এবং এই সোমবারে তাদের একটা উৎসব রয়েছে এবং সে কারণেই আগামী মঙ্গলবার অর্থাৎ 7ই জানুয়ারির আগে আদালতে যাওয়ার কোনো সুযোগ থাকছে না বার্সার সামনে এবং এরপরে যদি আদালত তাদের রায় দিতে আরও 2-3 দিন দেরি করে, সেক্ষেত্রে সামনে যে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওর বিপক্ষে বার্সা মুখোমুখি হবে, সেই ম্যাচেও অলমো এবং ভিক্টরকে পাবে না কাতালান ক্লাবটি। তবে সম্ভাবনা রয়েছে যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বা মায়োর্কার বিপক্ষে যে ম্যাচে বার্সা খেলবে, সেই ম্যাচে হয়তোবা অলমো এবং ভিক্টরকে পেতেও পারে বার্সা। এরপরে লা লিগার যে ম্যাচগুলোতে বার্সা অংশগ্রহণ করবে সেখানেও তাদেরকে পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বলে রাখা ভালো যে চলমান উইন্টার ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ দিন হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ, অর্থাৎ এর আগেই বার্সাকে কোনো একটা সমাধানে আসতে হবে। যদি বার্সা সমাধানে আসতে না পারে, সেক্ষেত্রে অলমো এবং ভিক্টরের সামনে সুযোগ থাকছে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলার এবং ফ্রি এজেন্ট হিসেবে অন্য যে কোনো ক্লাবে চলে যাওয়ার। পাশাপাশি বার্সাকে সেক্ষেত্রে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 2029 এবং 2030 পর্যন্ত যথাক্রমে ভিক্টর এবং অলমোর যে রেজিস্ট্রেশন এর তারিখ রয়েছে বা ডেডলাইন রয়েছে, সেই পুরোটা সময়ের বেতনও কিন্তু তাদেরকে দিতে হবে। পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে ওয়েফার যে রেজিস্ট্রেশনের সময় সেটা হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে, এর আগেই তাদেরকে রেজিস্টার করে ফেলতে হবে ফুটবল ক্লাব বার্সেলোনাকে। এবং এই মুহূর্তে যেটা অবস্থা, যদি এই আনরেজিস্টার্ড অবস্থায় থাকেন অলমো এবং ভিক্টর, সেক্ষেত্রে বার্সার হয়ে কোনো অফিসিয়াল ম্যাচে তারা অংশগ্রহণ করতে পারবেন না। বার্সেলোনার এই সমস্যাটা নতুন নয়, গত 3-4 বছর ধরেই বার্সেলোনা এরকম সমস্যায় দেখে এসেছে বারবার। হুয়ান লাপোর্তা যখন 2021 সালের শুরুতে দায়িত্ব নিলেন বার্সেলোনার সভাপতির, তখন দায়িত্বর পাশাপাশি তার কাঁধে এসে পড়েছিল এর আগের প্রেসিডেন্ট বার্তোমেউর আমলে বার্সেলোনার করা 1.2 বিলিয়ন ঋণের বোঝা। সেই ঋণের বোঝা সামলাতে সামলাতে তিনি মেসির কন্ট্রাক্ট রিনিউয়াল করার সুযোগটাই পাননি। লিওনেল মেসিকে ফ্রি এজেন্ট হিসেবেই বিদায় দিতে হয় বার্সেলোনাকে। এর পরের মৌসুমে অর্থাৎ 2021-22 গ্রীষ্মে বার্সেলোনা কিনেছিল মেমফিস ডিপাই, এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরোর মতো খেলোয়াড়দের, কিন্তু তাদের রেজিস্টার করার জন্য বার্সেলোনার হয়ে ওয়েজ কাট নিতে বা বেতন কমাতে বাধ্য হয়েছিলেন অভিজ্ঞ সেনানী জেরার্ড পিকে, জর্দি আলবা, সার্জিও বুস্কেটসরা। এরপর ওই মৌসুমেরই উইন্টারে বার্সেলোনা ফেরান তোরেসকে কিনেছিল এবং তাকে রেজিস্টার করার জন্য আবার স্যামুয়েল উমতিতিকে কম বেতনের একটা নতুন কন্ট্রাক্ট সাইন করিয়ে এরপরে কিন্তু রেজিস্টার করাতে সক্ষম হয়েছিল ফেরান তোরেস। এরপর 2022-23 মৌসুমের শুরুতে রবার্ট লেভানডস্কি, জুলস কুন্দে, রাফিনিয়াদেরকে কিনেছিল বার্সেলোনা। এছাড়া ফ্রি এজেন্ট হিসেবে দলে এসেছিলেন
আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং ফ্রাঙ্ক কেসি, কিন্তু তাদের রেজিস্টার করার ক্ষেত্রেও বার্সেলোনাকে আসলে সহজ সঠিক পথে তারা এগোতে পারেনি, বরং বিভিন্ন লেভার বিক্রি করতে হয়েছিল বার্সেলোনাকে। বার্সা স্টুডিওর একটা অংশ সেল করতে হয়েছিল, লা লিগা টিভি রাইটসের 25% সেল করতে হয়েছিল বার্সেলোনাকে। এতেও আসলে শেষ পর্যন্ত কাজ হয়নি। শেষ পর্যন্ত বোর্ড ডিরেক্টরদের ব্যাংক গ্যারান্টি দিয়েই আসলে রেজিস্টার করতে সক্ষম হয়েছিল জুলস কুন্দে বা রাফিনিয়াকে। অর্থাৎ বার্সেলোনার সমস্যাটা আসলে বেশ অনেকদিন ধরেই চলছে। এরপরে যখন গাভির রেজিস্টার করা হলো, সেই সময়ও বার্সেলোনার বোর্ড ডিরেক্টরদের একটা ব্যাংক গ্যারান্টি দেওয়ার ব্যাপার ছিল। এরপর 2023-24 মৌসুমের শুরুতে বার্সেলোনা দলে ভিড়িয়েছিল ইলকাই গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজ, অরিয়াল রোমিওদের। তাদেরকে কেনার পরে রেজিস্টার করার জন্য বার্সেলোনাকে এরপরে আবারও বার্সা স্টুডিওর কিছু অংশ সেল করতে হয়েছিল। এরপরে জোয়াও ফেলিক্স এবং জোয়াও ক্যান্সেলোকে কেনার সময় এবং রেজিস্টার করার সময় অবশ্যই বার্সেলোনার বোর্ড ডিরেক্টরদের আবারও ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছিল। তবে এর আগে যে বার্সা স্টুডিওর কথা বলছিলাম, সেটা বিক্রি করে বার্সেলোনার যে টাকাটা আসার কথা, লা লিগার তদন্তে দেখা গেছে যে সেই টাকাটা বার্সেলোনার অ্যাকাউন্টে কখনোই জমা হয়নি। অর্থাৎ সেখান থেকেই বার্সেলোনার কর্মকর্তাদের প্রতি লা লিগার একটা অবিশ্বাস তৈরি হয়েছিল এবং সেখান থেকেই তারা এবার ভিআইপি বক্স টিকিটের যে সেল, সেই পেমেন্টটা বার্সার অ্যাকাউন্টে জমা হওয়ার আগ পর্যন্ত অলমো এবং ভিক্টরকে রেজিস্টার করতে দিতে রাজি হননি। অর্থাৎ সমস্যাটা যে শুধু লা লিগার তরফ থেকে হয়েছে ব্যাপারটা তা নয়, বরং বার্সেলোনারও যথেষ্ট জটিলতা এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে এই পুরো ট্রান্সফার উইন্ডোর কার্যক্রমে। শেষ পর্যন্ত দানি অলমো এবং পাও ভিক্টরের ভাগ্যে কী আছে সেটা আসলে সময়ই বলে দেবে, এবং আদালতের রায়টা শেষ পর্যন্ত বার্সার পক্ষে আসবে কিনা সেটা দেখার জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে। দর্শক, আপনার মতামতটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জানাতে পারেন দানি অলমো এবং পাও ভিক্টরের ভবিষ্যৎটা আপনারা কেমন দেখছেন বার্সেলোনায়। এছাড়া বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার কার্যক্রমে আপনারা কতটুকু সন্তুষ্ট সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।